জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন এবং খোঁজ নিয়ে জানা যায় ওই কুচকিগুলো ছিল জামাত শিবিরের কুচকি। এর চেয়ে ভদ্র ভাষা আর তার জন্য ব্যবহার করার উপায় নেই, এজন্য যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময় আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা গং সাহেবরা রয়েছেন তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে সেই সময় জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে, শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্তত পক্ষে সমাজের অন্য সব বস্তা পচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখনও আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দিতেন বাংলাদেশের বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে আর সবাইকে ওনাদের আন্ডারে আসতে হবে। রাশেদ সাহেবের সাথে তো আমার টক শোতে ঝগড়াই লেগে গেল একদিন। তারা এখন চারটে দলটার তো করুণ পরিণতি ঘটিয়েছে, আর একটা দলের মহাসচিব হয়ে সেই দল থেকে আর একটা দলে গিয়ে সিগারেটের এমপি পর্যন্ত হতে পারে নাই রাশেদ। এখন চাটাচাটির একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন জামাত শিবির। গালি দাও, মন্দ বলো, জুলাইয়ের বিপ্লবকে ধারণ না করে উল্টো যদি তাদেরকে গালিগালাজ করা যায়, এটাই এখন তাদের পেশা এবং নেশায় রূপান্তরিত হয়েছে। সেই নূর সাহেব আজকের আবার নতুন করে জাতির কাছে বললেন যে জামাত শিবির বাড়াবাড়ি করলে তাদেরকে আজীবন গুপ্ত হিসাবে রেখে দেওয়া হবে। আপনি জামাত ইসলামকে গুপ্ত হিসাবে রেখে দেওয়ার কে? জামাত ইসলামী কি আপনাদের মতো হারিয়ে যাওয়া কোনো দালাল, আপনাদের মতো পাঁচাটা কোনো ব্যক্তিত্ব যে কোনো একটা মন্ত্রিত্ব কিংবা কোনো একটা পদ পজিশনের জন্য জামাত শিবির কারো কাছে ছোট হতে গিয়েছে? জামাত তো সেই দল নূর সাহেব, যেই দল 11 জন জাতীয় বীর যারা জেলের মধ্য থেকে কেউ ফাঁসির কাস্টে ঝুলে হত্যার শিকার হয়েছে, কেউ জেলের ভিতরেই তাদেরকে জুলুম করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এই জামাত শিবির তো সেই দল যেই দলটাকে 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা নিজে বাংলাদেশে আর কোনো দল নিষিদ্ধ না করে এই দলটাকে নিষিদ্ধ করে তারপরে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকতে চেয়ে থাকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হচ্ছে জামাত শিবির। তাদেরকে তো কেউ হারাতে পারে না। তাদের কোনো ইতিহাসের ডায়েরিতে আপনাদের মতো কোনো দালাল তো নেই। তাদের ডায়েরিগুলো একেবারে সমৃদ্ধ। যারা দেশপ্রেমিক, যারা মানবতা প্রেমিক, যারা যেটা বলেছে সেজন্য প্রয়োজনে জীবন গিয়েছে, ওই জীবনটাকেই তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরেও তাদের সততা ন্যায় নিষ্ঠাকে বাঁচিয়ে রেখেছে। নূর সাহেব এখন একটু পগার হয়েছে। এই মন্ত্রিত্ব, এই এমপিত্ব আসলে লম্বা সময়ের জার্নি না। আপনি আমি একসাথে, আমরা মনে আছে নিশ্চয়ই ঢাকাতে জামাত শিবিরের যে প্রোগ্রাম মহাসমাবেশ, সেখানে বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রেখেছি। এই বড় বড় সভা সমাবেশগুলো আপনাদের উত্থানের কেন্দ্র ছিল। তখন যতগুলো বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিলেন, একটা বিষয় কি আপনার ডায়েরিতে এখন আছে? পিআর পদ্ধতি নিয়ে আলোচনা আছে, উচ্চ কক্ষ নিয়ে আলোচনা আছে, বিচার বিভাগ আলাদা করা নিয়ে আলোচনা আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দলীয় প্রধানের সাথে আছে, প্রেসিডেন্টের সাথে ভারসাম্য আছে, বাংলাদেশের সংস্কার নিয়ে বিন্দুমাত্র কোনো কিছু আছে? গণভোট নিয়ে আছে? নেই। তাহলে কি আছে? আপনাদেরকে সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র জামাত শিবিরকে গালিগালাজ করেই আপনাদের মন্ত্রিত্ব চালাতে হবে। দুঃখ হয় আপনাদের মতো নেতাদের চেহারা দেখলে, দুঃখ হয় এজন্য যে আপনাদেরকে এখন শুধুমাত্র মন্ত্রিত্ব এমপিত্ব বাঁচিয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র এই জামাত শিবিরকে গালি দিয়ে। যে কাজটি আওয়ামী লীগের সময় বিভিন্ন জনকে করতে হয়েছে, তখন আপনারা আওয়ামী বিরোধিতা করেছিলেন এই একই কারণ দেখিয়ে। আজকে সেই কাজটা আপনি করছেন। আপনি হুঙ্কার দিচ্ছেন যে গুপ্ত বানানোর ব্যবস্থা করা হবে। তার মানে আপনি জুলুম নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়ে তারপরে কিছু একটা করতে চান। নূর সাহেব, এটা বাংলাদেশ, এটা 24 পরবর্তী বাংলাদেশ। আপনার বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন হওয়া, নিপীড়িত হওয়া, সেই সকল সময়ে যে সকল মানুষ আপনাকে ভালোবেসেছে সেটা একটা আদর্শিক কারণে ভালোবেসেছে। আদর্শ যতদিন থাকবে ততদিন আপনাদের পাশে মানুষ থাকতো। আদর্শ থেকে বিচ্যুত
পরাজিত হয়েছেন, আপনাদের পাশে আর মানুষ থাকবে না। আমি শুধু একটি হুঁশিয়ার করে বলতে চাই, গুপ্ত হওয়া জামাত শিবিরকে আপনার হুমকি দিতে হবে না যে জামাত শিবিরকে গুপ্ত বানিয়ে দেওয়া হবে। জামাত শিবির কোনোদিন গুপ্ত ছিল না, বরং জামাত শিবির প্রকাশ্যে অপ্রকাশ্যে যখন যে কার্যক্রম করেছে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং দেশবাসীকে উদ্ধারের প্রয়োজনে করেছে। আপনারা কোন পথে যাবেন সেই পথটা দেখে রাখতে পারেন। এদেশে তো দেখেছেন, শ্রীলঙ্কায় তো দেখেছেন, প্যান্টি পর্যন্ত নেই, দৌড়ে রক্ষা পাচ্ছে না। বাংলাদেশের কিছু দালাল যদি সত্যিকার অর্থে কোনো সিচুয়েশন আসে, তখন যদি তারা এখনো সঠিক পথে না যায়, তাহলে সেই রকম প্যান্ট খোলা রাজনীতিবিদদের তালিকায় আপনারা পড়ছেন কিনা একটু ভেবে দেখুন। আর কিছু না, প্রোটোকল থাকলে অনেক বড় কিছু ভাবা যায়। প্রোটোকল ছাড়া একটু মেট্রো রেলের চলে দেখেন, সাধারণ নাগরিকদের সিটের পাশে বসে দেখেন, লোকাল বাসে চড়ে দেখুন, মানুষের আশেপাশে একটু সভা সমাবেশে গিয়ে দেখুন মানুষের মূল্যায়ন পান কিনা। এত সস্তা ভেবে রাজনীতি করা যায় না, একদিনের রাজনীতি না। আমার তো সন্দেহ হয়, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, এই নূর সাহেবরা আবার কোনো না কোনো সময় এই জামাতের পেটে ওঠার চেষ্টা করবে। আমি জানি না জামাতের তখন ভূমিকা কি হবে, কিন্তু বলে গেলাম এরা এটাই করবে। এখন ক্ষমতার জন্য বিএনপির সাথে, এখান থেকে কোনো না কোনো কারণে যখন বিএনপির দুর্দিন টের পাবে, তখন আবার জামাত শিবিরের কাঁধে ওঠার চেষ্টা করবে। সেই সময় হয়তো কিছু কিছু ভাই তাদেরকে নিবেনও, সেটা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এরা এটাই করে বেঁচে থাকবে, কারণ এরা জানে এভাবেই বেঁচে থাকতে হয়। আওয়ামী লীগ যদি নমিনেশন দিত কিংবা আওয়ামী লীগ যদি মন্ত্রিত্ব দিত, ওই মাঝে মাঝে বক্তৃতায় বলে ওরা দিতে চেয়েছে, দেয়নি, আসলে দেয়নি, নেননি, পাননি, তাই খাননি। এরা পেলে সবই খেয়ে পুষে তারপরে হতো। তা তো রাশেদদের চরিত্র দেখলেই বোঝা যায় কিভাবে একটি দলে প্রবেশ করলে যে মায়ের চাইতে মাসির দরদ বেশি। মানে তাদের বক্তব্য দেখলে আপনি হাসবেন না কাঁদবেন। মানে বিএনপি করেছে 50 বছর পর্যন্ত, সেই সকল নেতাও যে বক্তব্য দেয় না, যেভাবে গালিগালাজ করে না, তার চেয়ে 1000 গুণ বেশি করে এই রাশেদ সাহেবরা, নূর সাহেবরা। প্রিয় দেশবাসী, অতএব এই গুপ্ত বলে জামাত শিবিরকে যে মধ্যবর্তী নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ, যে কোনো মুহূর্তে সরকারের পতন হয়ে ক্ষমতায় চলে আসতে পারে জামাত ইসলামীর নেতৃত্বের জোট কিংবা জামাত ইসলাম। এই কথাগুলো এখন বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে, সে কথাটা আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে যাচ্ছি। সরকার কয়েকটি বিষয় যদি নজর না নিতে পারে, দিতে না পারে, এবং ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়তে তারা যদি ব্যর্থ হয়, তাহলে সরকার শেষ পর্যন্ত থাকতে পারবে, এটা এখন সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। এবং প্রতিদিন মানুষের মুখের ভাষ্য এটাই। মানুষ চিন্তা করেছিল এই সরকার যে কোনো মূল্যে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরেই এই সরকার সবচেয়ে বড় ভুলটা করেছে। জুলাইয়ের চেতনাটার কাছ থেকে দূরে সরে গিয়ে বস্তা পচা পুরাতন রাজনীতি চলে গিয়েছে, এবং চলে যাওয়ার কারণে আজকের বিরোধী মতের কাছে তাদের সাবজেক্ট তুলে দিয়ে তারা এখন এক প্রকার ফ্যাসিস্টের পথে হাঁটা শুরু করেছে। তথা এখন দেশপ্রেমিক দল বলতে মানুষ মনে করে জামাত ইসলাম এবং তাদের সাথে থাকা জোটের অন্যান্য নেতৃবৃন্দ কিংবা যারা রাজনীতি করছেন তাদেরকে। আর আওয়ামী লীগের পুরাতন বস্তা পচা রাজনীতির পথে হাঁটছে বিএনপি, এটা এখন জনগণ বিশ্বাস করা শুরু করেছে। এটাই বিএনপির সবচেয়ে অধপতনের কারণ হবে বলে আমি মনে করি। আমার এই ভিডিওটা সরকার পড়ে যাক দ্রুত এই উদ্দেশ্যে নয়, আমার এই ভিডিওটা রাষ্ট্র কেমন চলা উচিত এবং সরকারের কেন সতর্ক হওয়া উচিত সে উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। নিশ্চয়ই যারা আমাকে পছন্দ করবেন না কিংবা কোনো রাজনৈতিক আদর্শের দালালি করতে করতে মানে চরম ভাবে একটি দলের চরম লেভেলের দালাল হয়ে গিয়েছেন, তাদের কাছে ভালো লাগবে না। কিন্তু আপনার অশনি সংকেতগুলো না জানলে সামনের পথ অন্ধকার। প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা, মানুষ এখন প্রত্যেকটি ঘরে ঘরে লোডশেডিং হচ্ছে। মানুষ বলা শুরু করেছে বিদ্যুৎ যায় না আসে, মানে আসে কখন। তৈল সমস্যার অনেক দিন পর সমাধান করতে গিয়েও তৈলের যে দাম বৃদ্ধি করেছেন, মানুষ অস্বস্তিতে আছে। গ্যাসের দাম নতুন করে এখন বাড়ানোর চক্রান্ত চলছে। বাংলাদেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু নাগালের বাইরে। তো জনগণ আপনার সাথে থাকবে কেন? জনগণ আপনাদের কাছে কেন ভিড়বে? এই জনগণকে আপনি 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ সেটার স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছেন। আপনারা বিরোধী দলকে রাজপথে নামাতে মানে বাধ্য করেছেন। বারবার তারা আপনাদেরকে আহ্বান জানানোর পরেও আপনারা তাদের প্রতি কোনো বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। এখন এমন একটা পলিসিতে রাজনীতি যাচ্ছে, আমার তো মনে হচ্ছে নো রিটার্ন পলিসিতে চলে যাচ্ছে পলিটিক্যাল সেই এনভায়রনমেন্টটা। আবার মাঝে মাঝে দেখবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রায় একটা জনসভায় বক্তব্য দিয়ে বলে, যতদিন মানুষের পক্ষে কথা বলতে পারবো ততদিন সংসদে আছি, পারবো না বিদ্যাঙ্গুল দেখিয়ে বলে দিচ্ছে যে সেখান থেকে বের হয়ে চলে আসবে। আমি এই কথাটার একটা সারমর্ম খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। যেমন নির্বাচন হলো মাত্র 6 মাস, এখনই আমির জামাতের এই বক্তব্যের কারণটা আমার কাছে মনে হচ্ছে তিনি বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চান যে ফেসিবাদের পথে না গিয়ে আপনি একটু সুস্থ ধারায় রাজনীতি করুন এবং বাংলাদেশটাকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যান। গণভোটের ভিত্তিতে বাংলাদেশটা গঠন করুন, আইন সংস্কার করুন। আজকের এই সংস্কারগুলো যদি না করেন, আমরা যদি ভিতরে কথা বলেও সমাধান না পাই, বাহিরে আন্দোলন করেও সমাধান না পাই, তাহলে হয়তো ওই ভিতরে আমরা আর বন্দী থাকবো না। আমার কাছে মনে হচ্ছে পার্লামেন্ট থেকেও একযোগে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, সেটা কখন কোন সময় পরিবেশ বলে দিবে, হয়তো বিরোধী জোট পদত্যাগ করেও সরকারকে একটা লাস্ট মুহূর্তের ওয়ার্নিং দিয়ে ফেলতে পারে যে না আর থাকবো না। তাতে বিরোধী জোটের কি ক্ষতি হবে আর উপকার হবে? প্রথম ক্ষতি হচ্ছে আপনার কাছে এমপিত্ব চলে যেতে পারে, একটা বিশেষ আপনার পদ পদবি পেলেন, এগুলো চলে যেতে পারে। উপকার হচ্ছে আজীবন মানুষ এই বিরোধী মতের রাজনীতিবিদদের যে স্ট্যান্ড, তারা যে সত্যিকার সংস্কার চেয়েছে, রাষ্ট্রের
পরিবর্তন চেয়েছে সেটা জাতির কাছে স্পষ্ট স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন যারা দুর্নীতি করতে চায় না তাদের কাছে এমপিত্ব মন্ত্রিত্ব বড় ইস্যু নয়। বিএনপির অনেক নেতার কাছে এমপি মন্ত্রিত্ব অনেক বড় কিছু হতে পারে, টেন্ডারবাজির জন্য, চাঁদাবাজির জন্য, দুর্নীতির জন্য, ক্ষমতা দেখানোর জন্য। জামাত ইসলামের এমপিদের তো এটা নয়, তো তাদের গেলেই বা কি থাকলেই বা কি। আমি সেখান থেকে মনে হচ্ছে এই সরকারের একটা টার্মে গিয়ে হয়তো জামাত সহ তাদের জোটের লোকেরা বেরো হয়ে আসে, কিন্তু সরকারকে কিন্তু তারা বারবার হুঁশিয়ার দিচ্ছে। যেমন এখন লং মার্চের ঘোষণা করেছে, তারপরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়ে, এরপরেও যদি সমাধান না হয় তাহলে তো হরতাল, অবরোধ, এ ধরনের কার্যক্রমে দেশটা চলে যেতে পারে। তো দেশের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ, তৈল, গ্যাস, বিদ্যুৎ সব সমস্যা শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকে, আর বিরোধী জোটও যদি তাদেরকে সাহায্য না করে, সরকার যদি বিরোধী জোট থেকে আস্থা অর্জন করে সাহায্য নিতে ব্যর্থ হয়, তাহলে মধ্যবর্তী নির্বাচন আসন্ন, সরকারকে পদত্যাগ করতে হবে এবং বিএনপির পতন হয়ে পরবর্তীতে যারা আসবে, সেটা রাজনীতির ইতিহাস বলে যাদের মাধ্যমে পতন হয় তারাই পরবর্তীতে ক্ষমতায় আসে। যেমন এখন বিএনপি ক্ষমতায় আছে, একে ক্ষমতা ছাড়তে হলে জামাতের কাছেই ক্ষমতা ছেড়ে তারপরে যেতে। অতএব এই মধ্যবর্তী নির্বাচন হওয়াটাকে আপনারা কেউ মনে যদি না করেন যে হবে না, সেটাও ভুল, আর যদি মনে করেন হয়ে যাবে সেটাও ভুল। তবে এই দুই ভুলের মাঝে রাজনৈতিক যে কোনো কিছু ঘটে যাওয়া অসম্ভব। সরকারের সবচেয়ে ভালো দিকটা যদি সরকার করতে চায় তাহলে সবচেয়ে ভালো কাজটি হবে বিরোধী মত যে বিষয়ে আন্দোলন করছে সেই বিষয়গুলোকে সবার আগে সমাধান করা। আপনারা এই সংস্কারটা করে দেন, জাতিকে মুক্তি করে দেন, দেশবাসী জানুক যে বিএনপি পিআর পদ্ধতিতে আপার হাউস লোয়ার হাউস করেছে, বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করেছে, বিএনপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, বিচার বিভাগকে স্বাধীন করেছে, প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় দলের প্রেসিডেন্ট থাকতে পারবে না, এই আইন সংস্কার করেছে, সংবিধান সংস্কার করেছে। এগুলো যদি বিএনপি করে প্রকাশ্যে দেখাতে পারে তাহলে হয়তো এই সরকার শেষ পর্যন্ত টিকে থাকলেও থাকতে পারে। যদি সেটা না হয় তাহলে আমার এই ভবিষ্যৎবাণী লিখে রাখা, রাজনীতিতে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটবে। আপনি মনে করতে পারেন যে এই বিএনপি চিরদিন ক্ষমতায় থাকবে, অনেকে 49 সাল পর্যন্ত সিদ্ধান্ত নিয়েও ফেলেছে, হয় শেখ হাসিনার মতো কত সাল জানি 44 না 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এগুলো আসলে থাকা যায় না। যারা মনে মনে ভাবেন যে ইলেকশন হয়ে গিয়েছে ক্ষমতা থেকে পড়তে হবে না, না, 24-এও শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে ক্ষমতায় এসেছিল, 6 মাসের মধ্যে বিদায় নিতে হয়েছে। অতএব এই সরকার 6 মাসের জায়গায় 2 বছর, 1 বছর, 3 বছর কিন্তু পড়তেই হবে, কারণ আপনি যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসেছেন সেই উদ্দেশ্য আপনাকে দিয়ে বাস্তবায়ন হবে। এখন জামাত আসলে কি তাহলে খুব বিশাল উপকার হবে? জামাত আসলে প্রথমত হবে বাংলাদেশের চোর, বাটপাট, ডাকাতি, সন্ত্রাসী এটা বন্ধ হবে, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, বাংলাদেশের 2 নম্বরই পদ্ধতিতে কাজ করার লিমিট 100% না কমলেও 70%, 80%, 90% করতে তারা সক্ষম হবে, এ বিশ্বাস আমার আছে। সে কারণে মানুষ বিএনপি কে যে কারণে ভোট দিয়েছিল সেই কারণগুলো আর সামনের দিনে, বিগত দিনে জামাত ক্ষমতায় না আসাটাও জামাতের জন্য হয়তোবা বারাকা ছিল আমার দৃষ্টিতে, আমি জানি না, যদিও তাদেরকে হারানো হয়েছে তারা ক্ষমতায়, কিন্তু এই যে বিএনপির জিনিসটাকে 17 বছরের পর অন্তত বাংলাদেশের জনগণের দেখার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা অপরিপূর্ণ ছিল, সেটা তো পূর্ণ হলো। এখন বিএনপির নতুন করছে দেখানো আর কিছুই নেই। বিএনপিকে এখন দেখাতে হলে একমাত্র যে কাজ সেটা হচ্ছে সংস্কার, রাষ্ট্রটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া। সেখানে তারা দিন দিন ব্যর্থ হচ্ছে, সেখানে তারা বিরোধী দলকে গুপ্ত বলছে, সেখানে তারা বিরোধী দলের উপরে নতুন করে নির্যাতনের আভাস দিচ্ছে, সেখানে তারা কিছু দালাল নির্ভর কথাবার্তা দিয়ে রাজনীতি করাচ্ছে। এটা দিয়ে রাজনীতি হবে এই বাংলাদেশ থেকে অন্তত পক্ষে, আর যাই হোক সব হারিয়ে গেলেও জামাত শিবির হারিয়ে যাবে এটা আমার বিশ্বাস হয় না। অতএব প্রিয় বিএনপি